নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আরজি করের খুন ও ধর্ষণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। আদালতকে বিচার প্রক্রিয়া নিয়ে জানালো সিবিআই। রাজ্যের টাস্ক ফোর্সের সুপারিশ, মনিটরিং এর নিরপেক্ষ কমিটি গঠনের প্রস্তাব জুনিয়র চিকিৎসকদের। বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে হাইকোর্ট। 17ই মার্চ মামলার পরবর্তী শুনানি। আরজি কর মামলার 120 দিন পার। বিচারের অপেক্ষায় দিন গুনছে অভয়ার পরিবার তথা দেশ। প্রায় এক মাস পর মঙ্গলবার ফের আরজি কর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি হয়। মঙ্গলবার সিবিআই এর আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেন। এ নিয়ে সুপ্রিম কোর্টে আরজি কর তদন্তে 7ম রিপোর্ট জমা সিবিআই এর। নিম্ন আদালতে মামলা কী অবস্থায় রয়েছে তা জানতে চান প্রধান বিচারপতি। এদিন ডিএনএ রিপোর্ট করা হয়েছে কিনা, রিপোর্ট কোথায় জানতে চান প্রধান বিচারপতি। রিপোর্ট ম্যাচ করেছে বলে জানান সিবিআই এর আইনজীবী। শুনানিতে আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা তা জানতে চান প্রধান বিচারপতি। রাজ্যের বিরুদ্ধে সিবিআই এর অভিযোগ। দুই অভিযুক্ত সরকারি পদে নিযুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন। রাজ্যের অনুমতি পাওয়া যাচ্ছে না। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী। রাজ্যের কাছে এমন কোনো তথ্য নেই। রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেয় শীর্ষ আদালত। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানান, নিরপেক্ষ নজরদার কমিটি চান জুনিয়র ডাক্তাররা। ডাক্তারদের টাস্কফোর্সের কাছে যাওয়ার পরামর্শ আদালতের। প্রধান বিচারপতি বলেন, প্রধান বিচারপতির পর্যবেক্ষণ। ডাক্তারদের অভিযোগ শুনবে টাস্কফোর্স। একটি ইমেল আইডি চালু করবে ন্যাশনাল টাস্কফোর্স। সেখানে দাবি বা অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা। সব খতিয়ে দেখে 12 সপ্তাহ পরে রিপোর্ট দেবে টাস্কফোর্স। সুপ্রিম কোর্ট অযথা সময় নষ্ট করছে। এই মামলা সুপ্রিম কোর্টের শুনানির কোনো বিষয় নেই। আসল যে ট্রায়াল, সে ট্রায়াল কলকাতার শিয়ালদা কোর্টে হচ্ছে, সেখানেই হবে। তদন্ত সিবিআই করছে, তার ভিত্তিতেই ট্রায়াল শুরু হয়েছে এবং চলবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করার কিছু নেই। সুপ্রিম কোর্ট অকারণে সময় নষ্ট করেছে। এখন তো বোঝাই যাচ্ছে যে এই বিচারপতি শুনতেই চাইছেন না, তাই তিনি সেটা মার্চ মাসে আবার রেখেছেন, যখন প্রকৃতপক্ষে এটা অকার্যকরী হয়ে যাবে। তখন তো খুব কথা বলেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, আর কিছু জাস্টিস হচ্ছে না। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস দেখিয়ে দিয়েছেন যে অন্য জায়গায় যে ধর্ষিত হয়েছিল, যাকে খুন করা হয়েছিল, 60 দিনের মধ্যে তার শাস্তি বিধান করে। এটাই হচ্ছে তফাৎ, যে একটা মেকি আন্দোলনকারী যারা রাজনীতি করতে গেছে একটা মৃত্যুকে কেন্দ্র করে, তাদের আজকে উত্তর দেওয়ার পালা। এই সুপ্রিম কোর্টে কি হচ্ছে, তারপরে বলছে হাইকোর্টে বল ফেরত পাঠাচ্ছে। এইটা চলবে তো। এদিনের শুনানিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। যেহেতু মামলাটি হাইকোর্টে বিচারাধীন, তাই সুপ্রিম কোর্টে তার শুনানি হবে না বলে জানান প্রধান বিচারপতি। আরজি কর মামলার পরবর্তী শুনানি 17ই মার্চ 2025-এ। কলকাতা টিভি। ক্ষোভে ফুঁসছেন আরজি করের নির্যাতিতার মা বাবা। নিশানায় সিবিআই। আদালতে মিথ্যা বলছে সিবিআই, দাবি মা বাবার। কাউকে কিছু জানিয়ে লাভ নেই, নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে, হতাশ পরিবার। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি সুপ্রিম কোর্টে এই আরজি কর মামলার শুনানি ছিল এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পেলাম যে সিবিআই কে কিন্তু নিশানা করেছেন নির্যাতিতার বাবা মা। সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোই বুঝে গেছি। 4 মাস ধরে, স্বাভাবিক কারণে 4 মাস একটা হট করে তো অপেক্ষায় ছিলাম। এটা একটা লং টাইম আমাদের পক্ষে, তো বেশি করেই লং টাইম, কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি। কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায়, সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছি। সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ, বিচার তো হচ্ছে না, সুপ্রিম কোর্টে যে মনিটরিং হচ্ছে, সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে, সেটা তো আমরা আশ্চর্য হয়েছি। যেমন এতদিন টাইম কোন জায়গায় থমকে গেল, কি মনিটরিং হচ্ছে মিথ্যা। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, আমরা তো কোনো কিছুই জানি না, আমরা তো কিছুই জানতে কি পারি না পরিস্থিতি কি ব্যাপার। এবং ওরা বলেছিল, সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো। কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন কবে দেবেন, কিছুই জানছে সিবিআই কে, কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছে না।
হঠাৎ করে কখন তাদের ইচ্ছে হবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। সিবিআই তো ঠিক জানি যে কমপ্লেনে চার্জশিট দেবে। হ্যাঁ, সিবিআই তো ঠিক জানিয়েছে তো। দেবে তো, সেটা আমরাও জানি দেবে। সে তো আগের চার্জশিটে লিখে দিয়েছে ও 90 দিনের মধ্যে চার্জশিট দেবো, কিন্তু 90 দিন তো আর 2 দিন বাকি, কি করছে সে তো সিবিআই জানে। আপনি ধোঁয়াশায় আছেন একদম। হ্যাঁ, সিবিআই নিয়ে কি ধোঁয়াশায় আছেন? সবকিছু নিয়েই ধোঁয়াশা এখন, কোন বিচার বিষয়ে? ব্যবস্থার উপরেই ধোঁয়াশার মধ্যে আছে। 4 মাস যদি টাইম সুপ্রিম কোর্ট নেয়, এখন যা সিবিআই তদন্তের পরিস্থিতি, 4 মাসের মধ্যে তো লোয়ার কোর্টের সমস্ত তদন্ত মানে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে। আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না, আমরা এটা বুঝে গেছি। কেউ আমাদের সহযোগিতা করবে না। এই ব্যাপারটা, আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর, সবাই মুখেই যত সব কথা বলছে, আসলে কারোর কোনো চিন্তা ভাবনা নেই। কারো কিছুই যায়নি, শুধু আমাদের মেয়েটাই আমাদেরই হারিয়ে গেছে, যা গেছে আমাদেরই গেছে, আমাদেরই সব ব্যবস্থা করতে হবে। অমিত শাহের সাথে যোগাযোগের নতুন করে কিছু হয়েছে? না, এখনো কিছু হয়নি, চেষ্টা দেখবো, দেখি। তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না। আমাদের ওরা যেমন আইনে আমাদের, বললাম তো, আইনে যেমন ওরা আমাদের বুড়ো আঙুল দেখাচ্ছে, আমাদেরও 4 আঙুল ওদের দেখাতে হবে। তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তদন্ত এবং বিচার, ছিল না কোনো প্রত্যক্ষদর্শী। তবু জয়নগরে বিচার মিলেছে 62 দিনে। এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কোথায় আটকে রয়েছে তদন্ত? কেন এভাবে মাসের পর মাস পিছিয়ে যাবে নির্যাতিতার ধর্ষণ খুনের বিচার, উঠছে প্রশ্ন। তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তদন্ত এবং বিচার, ছিল না কোনো প্রত্যক্ষদর্শী, তবু জয়নগরে বিচার মিলেছে 62 দিনে। আমরা একটা মানে ঘোলাটে টার্বিড লিকুইড, মেয়েটার একদম মানে সেক্সুয়াল পার্টের ইন্টারনাল, যেটা আমরা পেনিয়াল সোয়াব বলি, সেখানে ডাক্তাররা পেয়েছিল, যেটার মধ্যে ডাইরেক্টলি আসামির ওয়াই ক্রোমোসোম ম্যাচ করে গেল, যেটা ছিল ওয়ান অফ দ্য ইস্যু। সেকেন্ডলি, যে গোলাপি রঙের জামাটা পরে আসামি ক্রাইমটা করছিল, সেই জামার মধ্যে মেয়েটির পিএম ব্লাডের নমুনা পাওয়া যায়, মানে ডিএনএ ম্যাচ করে। আমাদের দেখেছি যে পিওতে এই মামলাতে ওই ব্যাগটা নিয়ে মেয়েটা কোচিনান থেকে পড়ে ফিরছিল, ব্যাগের মধ্যে ওই পিওর কিছু চোর কাটা এবং মাটি লেগে যায়। পরবর্তীকালে পিওর অ্যাকচুয়াল চোর কাটা এবং মাটির সঙ্গে সেই চোর কাটার মাটি ম্যাচ করে। প্রায় একই ধরনের নানা তথ্য প্রমাণ মিলেছে আরজিকর কাণ্ডেও 45 পাতার চার্জশিটে, যার উল্লেখ করেছে সিবিআই। সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে 9 আগস্ট ভোরে হাসপাতালে জরুরি বিভাগের 4 তলায় গিয়েছিলেন সঞ্জয়। সেটাই মূল ঘটনাস্থল। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার যে ওই রাতে আরজিকরে ছিলেন, মোবাইল ফোনের লোকেশন থেকে তার প্রমাণ মিলেছে। ময়না তদন্তের সময় নির্যাতিতার দেহ থেকে সঞ্জয়ের ডিএনএ মিলেছে। ধৃতের প্যান্ট ও জুতো থেকে নির্যাতিতার রক্তের দাগ মিলেছে। ঘটনাস্থলে পাওয়া ছোট ছোট চুলের সঙ্গে অভিযুক্তের চুল মিলে যাচ্ছে। ঘটনাস্থল থেকে যে ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার হয়েছিল, তা ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ফোনের সঙ্গেই যুক্ত ছিল। সঞ্জয়ের শরীরে পাওয়া ক্ষতচিহ্ন মেডিকেল পরীক্ষার 24 থেকে 48 ঘন্টা আগে তৈরি হয়েছিল। অভিযুক্তের শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে, সেগুলি নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল। অভিযুক্তের মেডিকেল পরীক্ষা থেকে এরকম কোনো প্রমাণ মেলেনি যে তিনি সঙ্গমে অক্ষম। সিএফএসএল কলকাতার রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতার অন্তর্বাস ও কুর্তি থেকে স্পষ্ট সেগুলি টেনে হিঁচড়ে ছেঁড়া হয়েছিল। সিবিআই চার্জশিটে জানিয়েছে, ঘটনাস্থল থেকে যে বীর্য এবং লালারস মিলেছিল, তা ধৃত সিভিক ভলান্টিয়ারেরই। অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে একগুচ্ছ তথ্য প্রমাণ রয়েছে সিবিআই এর হাতে, যেগুলি তারা চার্জশিটে উল্লেখ করেছে। তাহলে 2 মাসের মধ্যে জয়নগরে বিচার এলেও কেন 4 মাস কেটে যাওয়ার পরেও বিচারহীন আরজিকর? 2 মাসের মধ্যে সাজা হয়েছে। যদি এটা সিবিআই কে না দিয়ে যদি সত্যি সত্যি মমতা ব্যানার্জির সিটকে দিত, তাহলে হয়তো 2 মাসের মধ্যে এরকম ফাঁসির সাজা হতো। যদিও জুনিয়র ডাক্তাররা মনে করছেন, জয়নগরে দ্রুত বিচার তাদের আন্দোলনের সুফল। জয়নগরের ঘটনায় যে জিনিসটা হতে পেরেছে, সামনে আসতে পেরেছে, সেটা আসলে এই আন্দোলনের একটা সাফল্য। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তের বাইরে নতুন কিছুই তুলে আনতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূল অভিযুক্ত সঞ্জয় রায় আগেই গ্রেপ্তার হয় কলকাতা পুলিশের হাতে। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে দুর্নীতি ও তথ্য প্রমাণ লোপাটের মামলায় গ্রেপ্তার করে সিবিআই। এমনকি রাজ্যের করা ময়নাতদন্তের রিপোর্টেও সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কোথায় আটকে রয়েছে তদন্ত? কেন এভাবে মাসের পর মাস পিছিয়ে যাবে নির্যাতিতার ধর্ষণ খুনের বিচার? কলকাতা টিভি। 4 মাস কেটে গেলেও বিচার মেলেনি। আর কি পদক্ষেপ নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা? কেউ ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ আলো করেছেন, কারো বিরুদ্ধে ভুয়ো পদে অবৈধ ডাক্তারির অভিযোগ। এই আন্দোলনকারীর বিপ্লবীদের নিন্দা সমালোচনায় সব মহল।
আপনাদের জানিয়ে রাখি, বারংবার আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে এবং তার মধ্যেও দেখা যাচ্ছে 4 মাস কেটে গেলেও বিচার কিন্তু এখনো অধরা। আর কি পদক্ষেপ নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, উঠছে সেই প্রশ্ন। 4 মাস বিচারহীন, তবু এখন আর রাত দখল নেই। ঝাঁজ কমিয়ে উধাও আন্দোলন, বিচারের আশায় হন্যে হয়ে ঘুরছে নির্যাতিতার পরিবার। আর একের পর এক কীর্তিতে বিতর্কে জড়াচ্ছেন আরজিকর আন্দোলনের মাথারা। আরজিকর কাণ্ডের পর প্রথমে কর্মবিরতি, পরে সরকারের উপর চাপ বাড়াতে অনশন। বিচার না মেলা পর্যন্ত উৎসবে না ফেরা জুনিয়র ডাক্তার মাতলেন ফিল্ম উৎসবে। কিঞ্জল নন্দের ভূমিকা নিয়ে উঠল জোরালো প্রশ্ন। দুর্গোৎসব, যেখানে এত লক্ষ লোকের বিশ্বাস, আবেগ এবং সবচেয়ে বড় কথা কর্মসংস্থান জড়িত, সেইটা হচ্ছে বয়কট, উৎসবে নেই। আর ফিল্মোৎসবে একটা বিস্কুট দেখালে চলে এসেছে, সিট দাঁড়ার গল্প দিচ্ছে। আবার সংশ্লিষ্ট মহলের একাংশের মতে আরজিকর কাণ্ডের মতো অতি স্পর্শকাতর ইস্যুতে বেলাগাম দিশেহারা আন্দোলন আসলে খোলা বাজারে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর স্ট্র্যাটেজি। আরজিকর থেকে বেশি মানুষের ফোকাসে এসেছে। নিজেই করো, এই সমস্ত মধ্যে থাকো, রক্ত করে এখন আমি জানতে পারতাম। পরীক্ষায় পাশ করেননি এখনো, তার আগেই বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখা শুরু। প্রশ্নের মুখে আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লাহ নাইয়া। ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তের দাবি ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে। কখনো ওখানে কোনো পেশেন্ট দেখে টাকা পয়সা নিইনি, এবং সেই 2022 সালের কথা, তখন পোস্ট গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার। যে অভিযোগগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা। ডিগ্রিটা ওরা যেটা লিখে দিয়েছে, এমএস ব্র্যাকেটে পিজিটি লিখে দিলে ভালো করতো, এই সমালোচনাটা আসতো না। কোথাও দ্বিচারিতা, কোথাও জালিয়াতির অভিযোগ। এই জুনিয়র ডাক্তাররাই আরজিকর আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন। আগেই সাফ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই বাম এবং অতি বাম, যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে কলকাতায় স্লোগান দিয়েছিলেন, তারা এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন। 4 মাস কেটে গেলেও বিচার মেলেনি। আর কি পদক্ষেপ নিয়েছেন জুনিয়র ডাক্তাররা? কেউ ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ আলো করেছেন, কারোর বিরুদ্ধে ভুয়ো পদে অবৈধ ডাক্তারির অভিযোগ। এই আন্দোলনকারী বিপ্লবীদের নিন্দা সমালোচনায় সব মহল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কোচবিহারে সকাল থেকে শুরু রেল অবরোধ। জোড়াই রেল স্টেশনে রেল অবরোধে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। পৃথক রাজ্যের দাবিতে রেল রোকো আন্দোলন তাদের। আন্দোলনের জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই ছবি। কোচবিহারে সকাল থেকেই শুরু হয়েছে রেল অবরোধ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পৃথক রাজ্যের দাবিতেই রেল অবরোধ। দেখতে পাচ্ছেন সেই ছবি। কোচবিহারে সকাল থেকেই শুরু হয়েছে রেল অবরোধ। পৃথক রাজ্যের দাবিতে আবারও তুলছেন গ্রেটার কোচবিহারের পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা, যারা তারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রবিউল হোসেন প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রবিউল, কি জানা যাচ্ছে, কি দাবি তুলছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন? দেখো স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখি, একেবারে পৃথক কোচবিহার রাজ্যের দাবি এবং সেই সাথে কোচবিহারের যে রাজবংশী ভাষা, সেটাকেই সংবিধানের 8ম শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু ইতিমধ্যেই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আসাম বাংলা সীমান্তের যে জোড়াই রেল স্টেশন রয়েছে কোচবিহার জেলার, সেখানে কিন্তু অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু করেছে গ্রেটার সমর্থকরা। গ্রেটার নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বেই রেল রোকো আন্দোলন চলছে। সকাল থেকেই আন্দোলন শুরু হয়েছে এবং সকালে যখন গ্রেটার কর্মী সমর্থকরা আন্দোলনের জন্য জোড়াই রেল স্টেশনে যায়, সেই সময় কিন্তু কর্তব্যরত আরপিএফ যারা ছিলেন সেখানকার, তারা কিন্তু তাদেরকে প্রথমে বাধা প্রদান করেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে রেল রোকো আন্দোলন সম্পূর্ণ একেবারেই বেআইনি এবং কোনো রেল আটকালে সেটা একেবারেই দণ্ডনীয় অপরাধ। কিন্তু গ্রেটার কর্মীরা সেটা না মেনে একেবারেই তারা সোজা রেল লাইনে গিয়ে বসে পড়েন এবং গ্রেটার নেতা বংশীবদন বর্মন তার স্পষ্ট দাবি যে দীর্ঘ ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোচবিহারকে যেভাবে একেবারেই অবমাননা করা হচ্ছে, যে তাদের যে মার্চা রাইট ছিল সেই রাইটকে যেভাবে অবমাননা করা হচ্ছে,
তাই তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে এবং ভারত সরকারের তরফ থেকে যতক্ষণ তাদেরকে কোনো সদর্থক বার্তা দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তোমাকে আরো জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু শুধু কোচবিহার জেলা নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার গেটারের কর্মী সমর্থক তারা কিন্তু এই জোড়াই রেল স্টেশনে এসে উপস্থিত হয়েছেন এবং বেলা যত বাড়ছে কর্মী সমর্থকের সংখ্যা কিন্তু ততই বাড়ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই আন্দোলনের জেরে ইতিমধ্যেই রেলের তরফ থেকে 4টি ট্রেনকে ইতিমধ্যেই কিন্তু বাতিল করা হয়েছে, যার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনও রয়েছে এবং আরো 6টি ট্রেনকে পার্শ্ববর্তী রেল স্টেশন যে রয়েছে যোগীগোপা রেল স্টেশন, সেই রেল স্টেশন দিয়ে ঘুরপথে চালানো হচ্ছে। তবে সর্বশেষ একেবারেই কটি ট্রেন বাতিল হচ্ছে সে ব্যাপারে কিন্তু আরো নতুন করে কোনো ট্রেন বাতিল হচ্ছে কিনা সেটা কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়। তবে একেবারেই এই যে জোড়াই রেল স্টেশন রয়েছে, সেই জোড়াই রেল স্টেশন তোমাকে জানিয়ে রাখি আসাম বাংলা সীমান্তের প্রথম রেল স্টেশন ভারতীয় বাংলা সীমান্তের, অর্থাৎ এখান থেকে কিন্তু আসাম সীমান্ত মাত্র প্রায় 8 কিলোমিটার। তাই এবারের কিন্তু এই আন্দোলনের জন্য যে গেটার কর্মী সমর্থকরা এবং নেতৃত্বরা যে জোড়াই স্টেশনকে বেছে নিয়েছে তারা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এই জোড়াই রেল স্টেশন দিয়ে কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ ট্রেনগুলো উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগকারী যে ট্রেনগুলো তারা কিন্তু বাংলায় প্রবেশ করে। তাই গেটার কিন্তু একেবারেই এই স্টেশনকে বেছে নিয়েছে, কারণ এই স্টেশন অবরুদ্ধ হলে কার্যত কিন্তু উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারত একেবারেই ভারতীয় মূল ভূখণ্ড এবং বাংলার যোগাযোগ ট্রেন যোগাযোগ ব্যবস্থা অনেকটাই কিন্তু বিচ্ছিন্ন হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, যেভাবে গেটার নেতৃত্ব জানাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে তাদের কোনো সদর্থক বার্তা দেওয়া হবে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। সেক্ষেত্রে তারা যদি আন্দোলন আরো দীর্ঘমেয়াদী করে তাহলে কিন্তু একেবারেই সেই যাত্রী ভোগান্তির পরিমাণ বাড়বে। তোমাকে যদি একটু পুরনো পরিসংখ্যান জানিয়ে রেখে, এর আগেও ঠিক 8 বছর আগে 2016 সালে গেটারের নেতৃত্বে নিউ কোচবিহার রেল স্টেশনে কিন্তু পৃথক রাজ্যের দাবিতে রেল রোকো আন্দোলন হয় এবং সে বছর কিন্তু 4 দিন ধরে তারা কিন্তু সেই রেল রোকো আন্দোলন চালিয়ে যায় এবং যার ফলে বহু ভোগান্তি যাত্রী ভোগান্তি হয়েছিল। এবং তারপরে এই দীর্ঘ 8 বছরে কিন্তু সেরকম কোনো বড় আন্দোলন করতে দেখা যায়নি গেটারদেরকে। এবং তারপরে একেবারেই আজ আসাম বাংলা সীমান্তের জোড়াই রেল স্টেশনে কিন্তু গেটার নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার গেটারের কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে জোড়াই রেল স্টেশন কার্যত একেবারেই গেটারের দখলে, তারা কিন্তু রেল লাইন দখল করে বসে হয়েছে। যদিও কিন্তু গেটারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে তাদের যে এই আন্দোলন সেখানে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন, কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবেন না। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় রবিউল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রবিউল হোসেন। গুড মর্নিং কলকাতায় এখন সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্বে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। ইন্ডিয়ায় কংগ্রেসের নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শরিক দলের নেতা অখিলেশ যাদব, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়ালের পর এবার লালু প্রসাদ জোটের বিকল্প মুখ হিসেবে মমতার পক্ষেই সওয়াল করলেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ের সাফল্য পেলেও ইন্ডিয়ায় তাদের একাধিপত্য বিস্তারকেই অগ্রাধিকার দিয়ে চলেছে কংগ্রেস। আদানি ইস্যুতে সংসদ অচল করে দেওয়ার যে কৌশল দলীয় স্তরে নিয়েছিল কংগ্রেস, তাকেই ইন্ডিয়া বৈঠকে শিলমোহর দেওয়া হয় রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের উদ্যোগে। তৃণমূলের তাতে আপত্তি থাকায় ইন্ডিয়ার সংসদীয় দলের বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। একে একে সমাজবাদী পার্টি, শরদপন্থী এনসিপি, আম আদমি পার্টি, উদ্ধবপন্থী শিবসেনার মতো শরিক দল জোটে কংগ্রেসের ভূমিকায় আপত্তি জানাতে শুরু করে। আবার রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর একক সিদ্ধান্তে উত্তরপ্রদেশের সম্ভল যাত্রার কর্মসূচির প্রকাশ্য সমালোচনা করেছেন অখিলেশ যাদব। ঘটনাচক্রের সম্প্রতি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলায় বসে ইন্ডিয়ার নেতৃত্ব তিনি দিতে প্রস্তুত। তার এই মন্তব্যের প্রেক্ষিতে শরিক দলগুলি ইন্ডিয়ার নেতৃত্ব মমতার নেওয়া উচিত বলে সরব হতে শুরু করেছেন। এমনকি ইন্ডিয়ার শরিক না হয়েও ওয়াইএসআর কংগ্রেসের তরফেও মমতার নেতৃত্বের পক্ষে সওয়াল করা হয়। মঙ্গলবার আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবও কংগ্রেসের উপর অনাস্থা প্রকাশ করে মমতার হাতেই ইন্ডিয়ার হাল ছেড়ে দেওয়া উচিত বলে জানিয়ে দিয়েছেন। ममता जी नेतृत्व मांग रही है इंडिया गठबंधन का कि हमको नेतृत्व दे दीजिए। ठीक है, दे देना चाहिए, हम सहमत। लेकिन कांग्रेस उसकी आपत्ति जता रही है लालू जी। कांग्रेस के जताने ममता को
তৃণমূল নেত্রীকে ইন্ডিয়ার মুখ হিসেবে দেখতে চাওয়া জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ বলেই মনে করা হচ্ছে। তবে রাজ্যের তৃণমূল নেতৃত্বের দাবি, দলনেত্রী তাঁর অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছেন। এটা ইন্ডিয়া জোটের ব্যাপার, সেভাবে কি মানে করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও তিনি জানিয়ে দিয়েছেন অলরেডি, যে দরকার পড়লে আমি কলকাতায় বসেই এই কাজের দায়িত্ব পালন করতে পারি, কিন্তু আমি পশ্চিমবঙ্গ ছেড়ে যাব না। এইটা যে বলেছেন, পরে নতুন করে আমার কিছু বলার নেই। ইন্ডিয়ার শরিক সব দলকে নির্বাচনে কম বেশি কংগ্রেসের সঙ্গে আপোষ রফা করে একের বিরুদ্ধে এক ফর্মুলায় ভোটে লড়ে সাফল্য পেতে হয়েছে। সেক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম তৃণমূল। বিজেপির মোকাবিলায় একক শক্তিতে লড়াই করে সাফল্যের রেকর্ড রয়েছে মমতার। স্বভাবতই বিরোধী জোটের স্বাভাবিক পছন্দ হিসেবে মমতার নাম সামনে এনেছেন অকংগ্রেসী ইন্ডিয়া শরিকরা, যার সর্বশেষ সংযোজন বর্ষিয়ান লালু প্রসাদ। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।